আজ আমি যে সিনেমার গল্প ব্যাখ্যা করতে যাচ্ছি তার নাম পানি। মানে এই সিনেমায় রক্ত যেন পানির মতো ঝরবে। সিনেমাটি তোমরা সোনি লিভে দেখতে পারবে। গল্পটা দারুণ থ্রিলিং, তাই সিনেমাটা আর এই ভিডিওটা একবার পুরো দেখে নিও। তাহলে চলো এখন গল্পটা শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখি ডন আর সিজু নামে দুজন ছেলে। তারা দুজনেই পল ভাইয়ের গ্যারাজে কাজ করত, কিন্তু আজ তারা গ্যারাজ থেকে ছুটি নিয়ে কোথাও যাচ্ছিল। ঠিক সেই সময় এক ছেলে তার বাইকের পাংচার সারাতে আসে। পল ভাই তখন ডন আর সিজুকে বলেন পাংচারটা ঠিক করে তারপর যেও, কিন্তু ডন আর সিজু দুজনেই না করে দেয়। তারা বলে আজ আমরা ছুটিতে আছি, আজ আর কোনো কাজ করব না। তারপর দুজনেই হেলমেট পরে বাইকে চড়ে গ্যারাজ থেকে বেরিয়ে যায়। এইদিকে মার্কেটে সিজুর প্রেমিকা গৌরী তার জন্য অপেক্ষা করছিল। সে বারবার সিজুকে ফোন করছিল। সে ফোন করে, কিন্তু সিজু ফোন ধরছিল না। এখানেই মার্কেটে আমরা সুরেশ নামের এক লোককে দেখি, যার সঙ্গে যোশীর জমি নিয়ে বিরোধ চলছিল। সুরেশ কোনো অবস্থাতেই যোশীকে নিজের জমি দিতে রাজি ছিল না। ঠিক তখনই মার্কেটে এটিএম এর পাশে ডন আর সিজু সুরেশের রাস্তা আটকায়। সিজু তাকে বলে, যোশী ভাইকে জমিটা দিয়ে দাও না, অকারণে ঝামেলা করছো কেন? সুরেশ তাদের শিশু ভেবে পাত্তা না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু হঠাৎই সিজু সুরেশকে নিয়ে এটিএম এর ভেতরে ঢুকে পড়ে। ডন বাইরে দাঁড়িয়ে ছাতা খুলে রাখে, যাতে বাইরে থেকে কেউ ভেতরের দৃশ্য দেখতে না পায়। আর ভেতরে সিজু সুরেশকে খুন করে ফেলে। তারপর ডন তাকে পানি দেয়। সিজু হাত ধুয়ে এটিএম থেকে বেরিয়ে আসে। ওই এটিএমটা গত কয়েক মাস ধরে খারাপ ছিল। দুজন মিলে এটিএম এর গেট বন্ধ করে দেয়। কাছেই একটি কাপড়ের দোকানের উদ্বোধন হচ্ছিল। এরপর তারা সোজা সেই দোকানের ভেতরে চলে যায়। এরপর আমরা গিরিকে দেখতে পাই। সে তার স্ত্রী গৌরীর সঙ্গে মন্দির থেকে ফিরছিল। ঠিক তখনই তার কাছে জয়রাজের ফোন আসে। আসলে যেই দোকানটির উদ্বোধন হচ্ছিল মার্কেটে, সেই প্রোগ্রামের জন্যই ফোনটা করা হয়েছিল। শিল্পীর ব্যবস্থা জয়রাজই করেছিল, কিন্তু এখন দোকানের মালিক টাকা কম দিচ্ছিল। জয়রাজের ডাকে গিরি সেই দোকানে যায়। সে নিজের পকেট থেকে টাকা বের করে জয়রাজকে দিয়ে দেয় এবং তারপর দোকানের মালিককে টেনে এনে এক চর মারে। এরপর সে মালিককে বলে, আগে আমার সম্পর্কে তোমার আশেপাশে খোঁজ খবর নাও, তারপর সন্ধ্যার মধ্যে টাকা পাঠিয়ে দিও। কিন্তু ঠিক যেই মুহূর্তে গিরি দোকান থেকে বেরিয়ে আসে, ভয়ে কাঁপতে থাকা দোকানের মালিক গিরির টাকা ফেরত দিয়ে দেয়, কারণ তখন সে নিজের লোকজনের কাছ থেকে গিরি সম্পর্কে সবকিছু জেনে গেছে। আসলে গিরি, তার কাজিন সাজি এবং তাদের দুই বন্ধু ডেভি ও কুরবে, এই চারজন কলেজ সময় একসাথে পড়াশোনা করত এবং তখন থেকেই তারা গুন্ডামিতে জড়িত ছিল। কলেজ শেষ হওয়ার পর ডেভি কলেজে পড়া এক মেয়েকে বিয়ে করে। কুরবে বিয়ে করে গিরির বোন কার্তিকাকে। এখন তারা সবাই একসাথে পরিবারের মতো থাকছে। বর্তমানে শুধুমাত্র ডেভি অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। তাদের গ্যাংয়ে 400রও বেশি ছেলে আছে। তবে এখন তারা ছোটখাটো ব্যাপারে আর গুন্ডামি করে না। না তারা নিজে থেকে কাউকে উত্ত্যক্ত করে, কিন্তু কেউ যদি তাদের উত্ত্যক্ত করে তবে তাকে ছেড়ে দেয় না। পুরো ত্রিশূল শহরে কাউকে ভয় দেখাতে হলে শুধু গিরির নামটাই যথেষ্ট। যাই হোক, আজ গিরির বোন কার্তিকার জন্মদিন, আর গিরি গৌরীর সঙ্গে কার্তিকের বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে যায়। সেখানে সবাই সন্ধ্যার পার্টির প্রস্তুতিতে ব্যস্ত থাকে। এখানেই আমরা কল্যাণীকেও দেখি, যে গিরির কাজিন এবং সদ্য আইপিএস অফিসার হয়েছে। সবাই একসাথে গল্পগুজব করছিল। এদিকে অন্যদিকে মার্কেটে আমরা ডন ও সিজুকে দেখি। কিছুক্ষণ পর তারা আবার এটিএম এর কাছে ফিরে আসে। দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে বাইরে বেরিয়ে আসছিল। রক্ত দেখে তারা চিৎকার করে ওঠে এবং চারপাশে ভিড় জমে যায়। একজন লোক এটিএম এর দরজা খুলে দেখে ভিতরে সুরেশের মৃতদেহ পড়ে আছে। একই সময় সিজুর গার্লফ্রেন্ড গৌরীও সেখানে পৌঁছে যায়। সিজু তাকে বলে, বাবু, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছিলাম, কিন্তু হঠাৎ দরজা দিয়ে রক্ত গড়াতে দেখলাম ভিতরে কারো খুন হয়ে গেছে। এরপর কিছুক্ষণ পর পুলিশ ফোর্সও সেখানে পৌঁছে যায়। ডন ও সিজু পুলিশকে বলে যে তারাই প্রথম লাশটি দেখেছে। পরে তারা থানায় গিয়ে নিজেরা বয়ানও দেয়। গৌরীও তাদের সঙ্গে থাকে। সিজু জানায় যে সে মার্কেটে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিল এবং সবার আগে সেই মৃতদেহটি দেখে। কমিশনারও তখন তাকে বলেন, যতক্ষণ না আমরা অনুমতি দিচ্ছি, তোমরা কেউই পুলিশ স্টেশনের রিপোর্ট না করে শহরের বাইরে যাবে না। এদিকে বাজারে খুনের খবর শুনে সাজিকেওর এবং গিরিকেও বড়সড় ধাক্কা লাগে, কারণ তারা দুজনেই আগে থেকেই সুরেশকে চিনত। তখন সাজি দেবীকে ফোন করে। দেবী তখন কোনো একটা সেটেলমেন্টের জন্য যাচ্ছিল। সাজি তাকে জিজ্ঞেস করে, বাজারে সুরেশকে কে খুন করল? দেবী তখন বলে, আমি আমার লোকজন দিয়ে খবর নিয়েছি। এই ঘটনায় আমাদের কোনো লোক জড়িত না, হয়তো কোনো নতুন ছেলে হবে। আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। এই কথা বলে দেবী সেটেলমেন্টের জন্য রওনা দেয়। এদিকে গৌরী সন্ধ্যায় পার্টির কেনাকাটার জন্য একটি সুপার মার্কেটে যাচ্ছিল। সে গিরিকেও ফোন করে বলে দেয়, তুমি সুপার মার্কেটে এসো। সেই সময় মার্কেটের বাইরে ডন এবং সিজুও দাঁড়িয়েছিল। তারা দুজন গৌরীকে দেখে ফেলে। গৌরীকে দেখেই
সিজুর মনোভাব খারাপ হয়ে যায়। তারপর তারা দুজন গৌরীর পেছন পেছন ভিতরে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে সিজু গৌরীর কাছে গিয়ে তাকে স্পর্শ করে। গৌরী চিৎকার করে ওঠে। তখন সিজু সরি বলে সরে যায়। রেগে গিয়ে গৌরী বাইরে বেরিয়ে আসতে থাকে, কিন্তু ঠিক তখনই গিরি সেখানে পৌঁছে যায়। গৌরীকে দেখেই সে বুঝে যায় কিছু একটা ঘটেছে। গৌরীও তখন তাকে পুরো ঘটনাটা খুলে বলে। তখন গিরি প্রচণ্ড রেগে গিয়ে ডন আর সিজুর কাছে গিয়ে দুজনকেই প্রচণ্ড মারধর করে এবং তারপর গৌরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধেবেলা সবাই কার্তিকার জন্মদিনের পার্টিতে যায় এবং খুব আনন্দ করে। পরদিন সকালে সবাই সুরেশের শেষ কৃত্যে যায়। তখন গিরি সেখানে যোশীকে দেখতে পায়, যার সঙ্গে সুরেশের জমি নিয়ে বিবাদ চলছিল। দেবী তখন যোশীকে দেখে নিজের গাড়িতে বসিয়ে নেয়, কিন্তু যোশী বলে, হ্যাঁ, জমি নিয়ে আমার আর সুরেশের ঝামেলা ছিল, কিন্তু খুনে আমি জড়িত না। দেবী তখন তাকে হুমকি দিয়ে বলে, শুধু পুলিশ নয়, আমরাও সুরেশের খুনিদের খুঁজে বের করছে। যদি তোমার কোনো যোগসূত্র পাওয়া যায় তবে ভালো হবে না। তারা যোশীকে হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। এদিকে গতকাল গিরির মার খাওয়ার পর ডন আর সিজু এখন গভর্নমেন্ট হাসপাতালের বেডে ভর্তি। তখন তাদের সঙ্গে দেখা করতে দুজন ছেলে আসে। দুজনেই সুরেশের ভাইয়ের ছেলে এবং সম্পত্তির কারণে দুজনেই সুরেশকে হত্যা করার চুক্তি করেছিল। তারা ডন এবং সিজুকে তাদের কাজের জন্য 5 লক্ষ টাকা দিয়ে চলে যায়, কিন্তু সিজু ডনকে বলে যে গতকালের ঘটনা আমি ভুলতে পারছি না, আমাকে এর প্রতিশোধ নিতে হবে। ডনও এতে রাজি হয়। তারা দুজনেই হাসপাতাল থেকে বেরিয়ে গিরির বাড়িতে কিছুক্ষণ ঘোরাফেরা করে। তারা জানতে পারে যে গৌরী বাড়িতে একা। তারা দুজনেই গোপনে ঘরে প্রবেশ করে এবং কাজের মেয়েটিকে একটি ঘরে আটকে রাখে। তারপর তারা দুজনেই গৌরীতে যায় এবং গৌরী তাদের দেখে খুব ভয় পেয়ে যায়। তারা দুজনেই গৌরীকে ধরে ফেলে এবং তাকে বেঁধে রাখে। ডন একটি ভিডিও তৈরি করতে শুরু করে। এখানে সিজু প্রথমে গৌরীকে চুমু খায় এবং তারপর তার কাপড় ছিঁড়ে তাকে নগ্ন করে। তারপর তারা দুজনেই চুপি চুপি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সবাই গিরির বাড়িতে জড়ো হয়। গৌরীর সাথে যা ঘটেছিল, গৌরী গভীরভাবে হতবাক। তার অবস্থা দেখে গিরির চোখও জলে ভরে ওঠে। গিরির মা তাকে বলেন যে যাই হোক না কেন ভুলে যাও, ঠিক আছে, কিন্তু মনে রাখবেন যে যখনই তুমি তাদের ধরবে তাদের টুকরো টুকরো করে ফেলবে। ডন এবং সিজুর ভিডিও প্রতিটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল। ডেভি তার গ্যাংয়ের প্রতিটি ব্যক্তির কাছে তাদের ছবি পাঠায় এবং তাদের যে কোনো মূল্যে তাদের খুঁজে বের করতে বলে। কিন্তু এখানে ডন এবং সিজু মোটেও ভয় পায়নি। তারা আরামে শহরে ঘুরে বেড়াচ্ছিল, কারণ তারা নিশ্চিত ছিল যে তারা ধরা পড়বে না। অন্যদিকে কমিশনারও পুলিশদের সাথে একটি বৈঠক করেন। কল্যাণীও সভায় যোগ দেন। কমিশনার তাকে বলেন যে আমি জানি গিরি কোনো মামলা দায়ের করবে না, তারা নিজেরাই এই ছেলেদের খুঁজে বের করবে। কিন্তু তুমি শিক্ষিত, তুমি গিরিকে ব্যাখ্যা করে বলো মামলা দায়ের করতে, আমরা যে কোনো জায়গা থেকে এই ছেলেদের খুঁজে বের করব। এখানে একজন পুলিশ ডেভিকে বলে যে এটিএম হত্যাও ওই দুই ছেলে করেছিল এবং এখন ডেভির সাথে পুলিশও তাদের খুঁজছে। তারপর ডেভির এক ছেলে বলে যে তারা দুজনেই পল ভাইয়ের গ্যারেজে কাজ করত। তারপর ডেভি পলকেও ফোন করে। পল বলেন যে আমি জানি না এই দুজন কোথায় গেছে এবং এই মুহূর্তে তারা কি করছে। সে ডন তাদের পেছন ধরে এবং একটা পুলের উপর গিয়ে বাইকের সামনে নিজের গাড়ি দাঁড় করিয়ে দেয়। বাইকটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং দুইজনেই নিচে পানিতে পড়ে যায়। এরপর গিরি হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করায়। এদিকে তার লোকজন এবং পুলিশও পানিতে পড়ে যাওয়া ডন ও সিজুর লাশ খুঁজতে শুরু করে, কিন্তু কারোরই লাশ পাওয়া যায় না। কয়েকদিন কেটে যায়। গিরি এবং তার পরিবারে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে থাকে, কিন্তু গিরির লোকজন এখনও ডন ও সিজুকে খুঁজে চলেছে। কুর্ভে সিজুর প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। সে বারবার তাদের বাড়িতে যেত এবং টাকা দিত, যেন সিজু বাড়ি ফিরলে তারা আগে তাকে খবর দেয়। একদিন এমনই একটা সময় যখন কুর্ভে সিজুর বাড়ি থেকে ফিরছিল, তখন রাস্তায় হঠাৎ ডন ও সিজু তার সামনে এসে দাঁড়ায়। সিজু তাকে বলে, এই পুরনো গুন্ডামি আবার শুরু করেছ নাকি? প্রতিবেশীদের টাকা দিয়ে আমাদের খবর দিতে বলছো? নিজে একটু খুঁজে দেখলে তো আমরাই তোমার সামনে চলে আসতাম। এরপর ডন ও সিজু মিলে কুর্ভেকে মারধর করে আহত করে। তারপর কুর্ভের ফোন দিয়েই গিরিকে ফোন করে বলে আমরা এখনও বেঁচে আছি। এই খবর শুনে গিরি দৌড়ে সিজুর বাড়ির দিকে ছুটে যায়। রাস্তায় সে কুর্ভের গাড়ি দেখতে পায়। তারা কুর্ভেকে গাড়ির ডিক্কিতে আহত অবস্থায় রেখে দিয়েছিল। গিরি তাকে নিয়ে হাসপাতালে যায়। গিরির পুরো পরিবার হাসপাতালে জড়ো হয়। পুলিশও বাইরে নিরাপত্তায় দাঁড়ায়। ভেতরে কুর্ভের চিকিৎসা চলতে থাকে। ডাক্তার জানায় যে সে এখন বিপদমুক্ত। এরপর গিরির মা সবাইকে বাড়ি ফিরে যেতে বলে এবং নিজে আইসিইউতে কুর্ভের কাছে যেতে ওঠে। তিনি লিফটে ওঠেন, কিন্তু জানতেন না তার পেছনে
মুখ ঢাকা অবস্থায় ডন এবং সিজু দাঁড়িয়ে আছে। তারা গিরির মাকে জিজ্ঞাসা করে, আপনি গিরির মা তো? এবং তারপর তার উপর আক্রমণ করে তাকে আহত করে চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে যায়। পরে গিরিকে ফোন করে আবার একবার চ্যালেঞ্জ জানায়। গিরি আবার হাসপাতালে ফিরতে থাকে, কিন্তু তখনই তার একজন লোক তাকে ফোন করে জানায় যে তার মা এখন ঠিক আছে। কিন্তু ডন আর সিজু তখনও হাসপাতালের বাইরে। তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং পুলিশ তাদের নিয়ে গেছে। এই কথা শুনে গিরি তৎক্ষণাৎ থানায় যায় এবং তাকে দেখে ডন এবং সিজু তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। তারপর কমিশনারও সেখানে আসেন। তিনি গিরিকে বলেন যে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তাদের বিরুদ্ধে এমন মামলা করব যাতে তারা দুজনেই সারা জীবন ঘর থেকে বের হতে না পারে। কিন্তু গিরি বুঝতে পারে যে তারা দুজনেই কেবল তার হাত থেকে বাঁচতে আত্মসমর্পণ করেছে। গিরি চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন পুলিশ তাদের দুজনকেই পূর্ণ শক্তি দিয়ে আদালতে নিয়ে যাচ্ছে। গিরির লোকেরাও তাদের হত্যা করতে আসে, কিন্তু পুলিশের কারণে তারা কিছুই করতে পারেনি। তারপর কোথাও থেকে দুটি গুলি ছোড়া হয়। তাদের দুজনকেই একটি করে গুলি লাগে। তারা দুজনেই আহত হয়, আদালতে পদদলিত হয়। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যায়। তাদের দুজনের চিকিৎসা শুরু হয়, কিন্তু এখনও গিরির লোকেরা হাসপাতালের বাইরে হট্টগোল করছে। পুলিশ তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তারপর একটি অ্যাম্বুলেন্স পূর্ণ গতিতে সেখানে আসে এবং পার্কিং লটে পার্ক করা গাড়িতে ধাক্কা দেয়। হট্টগোল আরও বেড়ে যায়, কিন্তু এর মধ্যেই কমিশনার ফিরে আসেন। তিনি রুমে গিয়ে দেখেন যে ডন এবং সিজু রুমে নেই। পুলিশ তাদের সারা শহরে খুঁজতে শুরু করে, কিন্তু সম্ভবত তারা জানত না যে গিরি তাদের অপহরণ করেছে। সে তাদের প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় নিয়ে যায়, কিন্তু গিরির খপ্পরে পড়ার পরেও তাদের চোখে কোনো ভয় ছিল না। গিরি তাদের মারধর করে এবং তারপর তাদের বেঁধে ঝুলিয়ে দেয়। দুজনেই তখনও ভয় পায়নি। সিজু বলে যে গিরি ভাই, আমি ভেবেছিলাম তুমি আমাদের ফাঁসি দেবে, কিন্তু তুমি আমাদের ফাঁসি দিয়েছ। কিন্তু গিরির পরিকল্পনা ছিল ভিন্ন। তারপর একটি বিস্ফোরণ ঘটে এবং ডনের দেহ টুকরো টুকরো হয়ে যায়, এবং এটি দেখে প্রথমবারের মতো সিজুর চোখে ভয় দেখা দেয়। সে গিরির সামনে অনুনয় বিনয় করে ক্ষমা চায়, কিন্তু বিস্ফোরণে গিরি তার দেহ টুকরো টুকরো করে ফেলে। গিরির প্রতিশোধ সম্পূর্ণ হয়েছিল। তার পুরো পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তারপর সবাই সেখান থেকে চলে যায়। এরই সাথে সাথে ছবিটিও শেষ হয়। ছবির গল্প সম্পর্কে আপনার মতামত জানান, মন্তব্যে আমাদের জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।